আজকে আমরা পড়াবো স্ট্রাকচার অফ টিপিক্যাল ফ্লাওয়ার। মানে একটা আদর্শ ফুল কি, আদর্শ ফুলের বিভিন্ন অংশ কি কি। আগে জানি যে ফুলের 4টি স্তবক বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার বলে। যেমন জবা, ধুতরা ইত্যাদি ফুল। তাহলে এই ফুলটাকে আরেকবার দেখি, এটা সম্পূর্ণ ফুল কিনা। বলছে যে ফুলের 4টি অংশ থাকে, অর্থাৎ বৃতি, এটাকে আমরা জানি বৃতি বলে, যেখানে ফুলটা থাকে বৃতি। তারপরে এই যে দলাংশ বলে লেখা আছে, এটা হলো দলমণ্ডল। বৃতি হলো, দলমণ্ডল হলো। এবার হচ্ছে পুংকেশর চক্র। পুংকেশর চক্র বলতে এই যে পরাগধানী, পুংদণ্ড, এটাই হচ্ছে পুংকেশর চক্র। আর গর্ভদণ্ড, গর্ভমুন্ডু আর ডিম্বক, এগুলো নিয়ে হলো গর্ভকেশর চক্র। তাহলে 4টে অংশই রয়েছে এই ফুলটাতে, তাহলে এটা একটা সম্পূর্ণ ফুল। তারপরে বলছে যে ফুলের 4টি স্তবক আকৃতিগতভাবে পরস্পর সমান তাকে নিয়ত ফুল বলে বা রেগুলার ফ্লাওয়ার বলে। যেমন আকৃতিগতভাবে 4টি স্তবক সমান বলতে এই যে দলাংশ রয়েছে এগুলো সমান, পুং স্তবক যেগুলো থাকবে তারাও সমান হবে, মানে আকৃতিগতভাবে সমান হবে। মানে এই একটা পুংস্তবক রয়েছে, এই টোটালটা পরাগধানী আর পুংদণ্ড। এই পুংদণ্ডটার যেমন এটার ক্ষেত্রে দেখো সবগুলোই আগাপিছু করলে সমানই হবে, সব পুংদণ্ডগুলোর লেন্থ এক হবে, কারোর ছোট বড় হবে না। পরাগধানীটাও একই রকম হবে। গর্ভকেশরের ক্ষেত্রেও তাই। যে ফুলের কি বলছে, যে ফুলের 4টি স্তবক আকৃতিগতভাবে আকারের দিক থেকে পরস্পর সমান তাদের নিয়ত ফুল বা রেগুলার ফ্লাওয়ার বলে। ঠিক আছে, এবার বলছে যে ফুলের পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ 4টি স্তবক উপস্থিত তাকে আদর্শ ফুল বলে। যেমন জবা, ধুতুরা, মটর, বক, অপরাজিতা ইত্যাদি। তাহলে পুষ্পবৃন্ত আছে, পুষ্পাক্ষও আছে। তাহলে পুষ্পাক্ষ কাকে বলছে? পুষ্পবৃন্ত হচ্ছে যে অংশটা, ফুলের যে অংশটা গাছের ডালের সঙ্গে আটকে থাকে সেটা পুষ্পবৃন্ত, আমরা দেখেই বুঝতে পারছি। পুষ্পাক্ষ কোনটা? পুষ্পবৃন্তের পরে যে মোটা স্ফীত অংশটা সেটা হচ্ছে পুষ্পাক্ষ। তারপরে এই যে অংশটা ডিম্বক, অর্থাৎ ডিম, তার এই ডিম্বকটা যেখানে আছে, এই বাইরের অংশটা, এটা হলো ডিম্বাশয়। এইগুলো হচ্ছে বৃতি, এই টোটালটা বৃতি। আর বৃতির এই এক একটা অংশকে বৃত্তাংশ বলছে। এই ডিম্বকের বাইরে ডিম্বাশয়, মানে ডিম্বকটা ডিম্বাশয়ের মধ্যে আছে। এই যে লম্বা মতো চলে গেছে এটা গেল গর্ভদণ্ড, মানে ডিম্বকটাকে গর্ভাশয়ের মধ্যে রাখা হয়েছে, ডিম্বাশয় বা গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড। আর এই যে মাথার অংশটা এটা হচ্ছে গর্ভমুন্ডু। আর পরাগরেণুটা কি? পরাগরেণু হচ্ছে বিভিন্ন ফুলের রেণু, যেগুলো এই পরাগধানীর এখানে আটকে থাকে, সেটা এটা হচ্ছে পরাগধানী, এখানে ছোট ছোট পরাগরেণু থাকে। আর এটা হলো পুংদণ্ড। এবার আমরা দেখি আদর্শ ফুলের সংজ্ঞা কি। বলছে সবৃন্তক ফুলের, মানে যে ফুলের বৃন্ত থাকবে, পুষ্পাক্ষের উপর, ওই যে বৃন্তের পরে যে পুষ্পাক্ষ স্ফীত অংশটা থাকে তার উপরে 4টি স্তবক। 4টি স্তবক বলতে কি কি? বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এই 4টি স্তবক ক্রমপর্যায়ে সর্পিল আকারে বা আবর্তকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকলে সেই ফুলকে আদর্শ ফুল বলে। মানে পুষ্পবৃন্ত আছে, সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের ওপর, এই যে পুষ্পাক্ষ স্ফীত অংশটা, পুষ্পাক্ষের উপর 4টি স্তবক। কি কি? বৃতি, এই পুষ্পাক্ষের উপর এই বৃতি রয়েছে। দলমণ্ডল, এই যে দলমণ্ডল রয়েছে। পুংস্তবক, পরাগধানী, পুংদণ্ড। আর স্ত্রীস্তবক,
এই যে গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড, এটা স্ত্রীস্তবক। এই সবগুলো, এই চারটে অংশ যখন সর্পিল আকারে, কেউ তো উপরে উপরে নেই, সবাই দেখো একসঙ্গে পরপর আছে, সর্পিল আকারে বা আবর্তকারে। এই যে নিচে আছে বৃতি, তার সঙ্গে অ্যাটাচ আছে ডিম্বাশয়, তার সঙ্গে অ্যাটাচ আছে পরাগধানী, পুংদণ্ড, তার সঙ্গে অ্যাটাচ আছে দলমণ্ডল, আবর্তকারে অ্যাটাচ আছে। সেই জন্য এটাকে একটা আদর্শ ফুল বলছে। আমরা দেখলাম ছবিতে যে কি কি অংশ, আবার একবার বলি। একটি আদর্শ ফুলের অংশগুলি হলো পুষ্পবৃন্ত, যেখানে পুষ্পটা একটি ডালের সঙ্গে আটকে থাকে, তার উপরে যে স্ফীত অংশ সেটা হচ্ছে পুষ্পাক্ষ, আর পুষ্পাক্ষের পরে হচ্ছে পুংস্তবক। পুংস্তবক কোনগুলো? সাহায্যকারী স্তবক হচ্ছে বৃতি আর দলমণ্ডল, আর জনন স্তবক কোনগুলো? পুংস্তবক আর স্ত্রীস্তবক। ঠিক আছে। ফুলের বিভিন্ন অংশের সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করি। যেহেতু এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে 5 নম্বরের প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য এটা যদি বুঝে নেওয়া যায়, নিজের ভাষায় পয়েন্টগুলো জাস্ট মনে রাখলেই লেখা যাবে। তাহলে প্রথমেই আসছে পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত কি? যে সরু সবুজ ও দণ্ডাকার অংশের সাহায্যে ফুল কাণ্ডের শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে তাকে পুষ্পবৃন্ত বলে। তাহলে ফুলটা কাণ্ডের বা গাছের যে কোনো শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে, সেটাই হচ্ছে পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্তটা ফুল এবং কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, মানে ফুলটাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে। এটা মুখস্থ করারও কিছু নেই, মনে রাখারও কোনো দরকার নেই। একটা ফুল আর গাছের কথা মাথায় রাখলেই বা ভাবলেই উত্তরটা পারা যাবে। পুষ্পবৃন্তের পরে আমরা ছবিটাতে যেটা দেখেছি সেটা মাথায় রাখবো। তারপরে থাকে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ কি? পুষ্পবৃন্তের উপর যে স্ফীত ও চওড়া অংশ থাকে, পুষ্পবৃন্তের উপরে যে স্ফীত ও চওড়া অংশ থাকে, সেই চওড়া অংশটার উপর পুষ্পস্তবকগুলি সজ্জিত থাকে, তাকে পুষ্পাক্ষ বলে। এক কথায় পুষ্পবৃন্তের উপর যে স্ফীত অংশটা থাকে, যার উপর পুষ্পস্তবকগুলি সাজানো থাকে, সেটাকেই পুষ্পাক্ষ বলে। এর কাজ কি? এর কাজ ফুলের অন্য স্তবকগুলিকে ধরে রাখা, তাই না? তারপরে হলো পুষ্পস্তবক। পুষ্পস্তবক কোনগুলো? স্ত্রীস্তবক, পুংস্তবক, এগুলোই পুষ্পস্তবক। এবার এখানে বলছে পুষ্পাক্ষের উপর সাজানো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবককে পুষ্পস্তবক বলে। তাহলে আমরা যে সাহায্যকারী স্তবক দেখলাম সেটাকে, আর যে জনন স্তবক দেখলাম সেটাকে বলা হয় পুষ্পস্তবক। তাহলে বোঝা গেল। যদি বলে ফুলের বিভিন্ন অংশগুলো কি কি, আমরা প্রথমেই বলবো পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্তের পরেই আমরা জানি পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের উপরে থাকে পুষ্পস্তবক। এই পুষ্পস্তবকগুলো কি কি? একটা হচ্ছে সাহায্যকারী স্তবক, যার মধ্যে বৃতি আর দলমণ্ডল, আর একটা হলো জনন স্তবক, যার মধ্যে পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র থাকে। এবার আমরা দেখি সাহায্যকারী স্তবকগুলো কি কি। সাহায্যকারী স্তবক বৃতি আর দলমণ্ডল। বৃতিকে কি বলে? বৃতি হচ্ছে একটি ফুলের প্রথম স্তবক। তাহলে এখানে বলতে চাইছে যে একটা ফুলের প্রথম যে অংশটা তৈরি হয়, কুড়ি যাকে বলি আমরা, সেটা হলো ফুলের বৃতি। এটা কি হয়? বাইরের দিকে অবস্থিত, মানে বৃতিটা বাইরে থাকে, আর বাকি কুড়ির ভিতরে যে ফুলের অংশগুলো, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, সেগুলো ভিতরে থাকে। কারণ বিভিন্ন স্তবকগুলোকে বৃতি বাইরের বিভিন্ন আঘাতজনিত কারণ থেকে রক্ষা করে। বৃতিটা কি রঙের হয়? এটি সবুজ বর্ণের কুড়ি অবস্থায় ফুলকে ঢেকে রাখে, আমরা এটা জানি। বৃতির প্রতিটি ক্ষুদ্র পাতার মতো অংশগুলোকে বৃত্তাংশ বলে। আমরা বিভিন্ন ফুলের বিভিন্ন বৃত্তাংশ দেখেছি। আমরা একটা জবা ফুল দেখলেও সেটা বৃত্তাংশটা দেখি সবুজ রঙের, ছোট ছোট ভি আকৃতির উপরে খাঁজ কাটা কাটা থাকে, সেইগুলোকে এক একটাকে বৃত্তাংশ বলে। বৃত্তাংশগুলি পরস্পর জোড়া থাকলে তাকে যুক্ত বৃতি বলে। আমরা জবা ফুলের বৃত্তাংশকে দেখেছি পরস্পর জোড়া থাকে, খোলা থাকে না, সেটাকে বলে যুক্ত বৃতি। বেশিরভাগ ফুলে 5টি বৃত্তাংশ থাকে, মানে ওই যে ভিয়ের মতো যে অংশটা খাঁজ কাটা কাটা, ওটা থাকে 5টি।
অনেক সময় বৃতির নিচে উপবৃত্তিও থাকে, যেমন জবা ফুলের। তাহলে বৃতির নিচে উপবৃত্তি থাকে কেমন ভাবে আমরা দেখি ছবিটা আরেকবার। এই যে এই একটা বৃতি, এই যে বৃতি রয়েছে বড়, বৃতির নিচে এখানে সরু সরু করে বৃত্তাংশগুলোও থাকে। বৃতির কাজ কি? বৃতির কাজ ফুলের অন্যান্য অংশগুলোকে বাইরে থেকে রক্ষা করা, বিভিন্ন আঘাত থেকে বাইরের। আর একটা কাজ রয়েছে, যেহেতু বৃতি সবুজ রঙের তাই এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেও অংশগ্রহণ করে। এবার হলো দলমণ্ডল। দলমণ্ডল ফুলের দ্বিতীয় স্তবক। বৃতির পরে দলমণ্ডল তৈরি হয়। সাধারণত 5টি দল বা পাপড়ি নিয়ে দলমণ্ডল গঠিত হয়। দল কোনগুলো আমরা দেখলাম ছবিটাতে, যে পাপড়িগুলো বিভিন্ন রং বেরঙের হয়, সেগুলোই হলো দলমণ্ডল। দল সাধারণত উজ্জ্বল বর্ণের হয়, কারণ বিভিন্ন কীট পতঙ্গকে ওরা আকর্ষণ করে। দলমণ্ডলের কাজ কি? কীটপতঙ্গকে আকর্ষণ করা, সেটাই দলমণ্ডলের কাজ। আর একটা কি কাজ? পুংস্তবক আর স্ত্রীস্তবক দলমণ্ডলের ভিতরে থাকে, তাই পুংস্তবক ও স্ত্রীস্তবককে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এবার আমরা দেখব জনন স্তবক কোনগুলো। পুংস্তবক বা পুংকেশর চক্র এবং স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র নিয়ে ফুলের জনন স্তবক গঠিত হয়। পুংকেশর বলতে এটি ফুলের পুংজনন অঙ্গ। প্রতিটি পুংকেশর দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে পুংদণ্ড, এই যে পুংদণ্ড, আর তার মাথার উপরে থাকে পরাগধানী, যার মধ্যে পরাগরেণুগুলো থাকে। এই পুংকেশরের পুংদণ্ডের উপরে যে থলির মতো অংশটি যুক্ত থাকে তাকে পরাগধানী বা অ্যান্থার বলে। পরাগধানী সাধারণত দুটি খণ্ড নিয়ে গঠিত। এই একটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি আর তার পিছনের একটা খণ্ড দেখতে পাচ্ছি। সম্মুখ ভাগের দিকের পরাগধানীর খণ্ড দুটি একটি গভীর খাদের মতো অংশ দিয়ে পৃথক থাকে। পশ্চাৎ ভাগের দিকে খণ্ড দুটি পরস্পর সংযুক্ত থাকে। মানে বলছে উপরের দিকের যে অংশটা ওইখানে যুক্ত থাকে, আর নিচের দিকে যে অংশটা সেখানে পরাগধানীটা একটু ফাঁকা থাকে, মানে ভি আকৃতির হয়ে থাকে। উপরের দিকে বেশি সংযুক্ত থাকে, নিচের দিকে একটু ফাঁকা থাকে। পুংকেশরের কাজ কি? পুংকেশরের কাজ হলো পরাগধানী বা পুংকেশরের কাজ হচ্ছে পরাগধানীর পরাগরেণু উৎপন্ন করা এবং উদ্ভিদের নিষেকে সহায়তা করা। তাহলে উদ্ভিদের নিষেকে কে সাহায্য করে? পুংকেশর। পুংকেশর কি করে? পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন করতে সাহায্য করে। এগুলো ছোট ছোট শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যে পুংকেশরের কাজ কি, পরাগধানীর পরাগরেণু কে উৎপন্ন করে, এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে 1 নম্বরের এমসিকিউ টাইপ। পরাগধানী আর পুংদণ্ড, পরাগরেণু, পরাগথলি, এই ছবিটা আরেকবার দেখে নাও। এই যে উপরের অংশটা পুংদণ্ডের উপরে রয়েছে, এটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে পরাগরেণুগুলো থাকে। পরাগধানীটাকে উপর নিচ করে কাটা হয়েছে, দেখো ভিতরে পরাগরেণুগুলো আছে। এই একটা প্রকোষ্ঠ, আর এগুলোকে বলা হচ্ছে পরাগথলি, যার মধ্যে পরাগরেণুগুলো থাকে। আর পুংদণ্ড যেটা, এই যে পরাগধানীর নিচের যে পুংদণ্ড, এটাকে আবার বৃন্ত বলেছে। ঠিক আছে, পুংকেশরের বিভিন্ন অংশগুলো গেল। এবার যদি বলা হয় যে জননস্তবক সম্পর্কে লেখো, 2 নম্বরের অথবা 3 নম্বরের প্রশ্ন দিয়ে দিল যে জননস্তবক সম্পর্কে লেখো, তখন আমরা শুধুমাত্র বলবো যে একটি ফুলের জননস্তবক হলো 2 প্রকার, একটা হলো পুংকেশর চক্র আর একটা হলো গর্ভকেশর চক্র। পুংকেশরের মধ্যে পুংদণ্ড, পরাগধানী, আর গর্ভকেশর চক্রের মধ্যে কি কি পড়বে? গর্ভমুন্ডু, গর্ভদণ্ড, এই যে দেখে নিই একবার, গর্ভমুন্ডু, গর্ভদণ্ড, আর গর্ভাশয় বা ডিম্বাশয়, আর পুষ্পাক্ষ, এই দুটো লিখলেই হবে। এবার তার মধ্যে পয়েন্টগুলো দেওয়ার পরে একটু একটু ডিটেলসে লিখে দিলেই 3-এ 3 দিয়ে দেবে। পুংকেশরের পরে আমরা গর্ভকেশরটা দেখব। স্ত্রীস্তবক বা গর্ভকেশর হলো ফুলের স্ত্রী জননাঙ্গ। এটি একটি মাত্র গর্ভপত্র বা 2টি, 3টি বা বহু গর্ভপত্র নিয়েও গঠিত হয়। মানে কোনো সময় একটা গর্ভপত্র নিয়েও গঠিত হতে পারে, কোনো সময় 2টো, 3টে বা অনেকগুলো গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে। এদের যথাক্রমে যদি একটা গর্ভপত্র নিয়ে গঠিত হয় তাকে বলবে মোনোকার্পিলারি, যদি 2টো গর্ভপত্র নিয়ে গঠিত হয় তাকে বলবে বাইকার্পিলারি, যদি 3টে গর্ভপত্র নিয়ে গঠিত হয় তাকে বলবে টাইকার্পিলারি, এবং অনেকগুলো গর্ভপত্র নিয়ে গঠিত হলে তাকে বলবে মাল্টিকার্পিলারি।
জবা ফুলে 5টি গর্ভপত্র থাকে। তাহলে জবা ফুল একটা জবা ফুলে যেহেতু 5টি গর্ভপত্র থাকে, তাহলে একে কি বলা হবে? প্রশ্ন আসতে পারে যে জবা ফুলের 5টি গর্ভপত্র থাকে, একে কি বলা হয়, বা জবা ফুল কোন প্রকারের গর্ভপত্রী, বা জবা ফুল কোন পিলারি। ঠিক আছে, তাহলে এটা মাল্টিকার্পিলারি হবে। গর্ভপত্রগুলি যখন মুক্তভাবে অবস্থান করে তখন তাকে অ্যাপোকার্পাস বলে। মুক্ত মানে এরকম ছড়ানো অবস্থায় থাকে, তখন তাকে বলবে অ্যাপোকার্পাস। প্রশ্ন আসতে পারে অ্যাপোকার্পাস কি, অ্যাপোকার্পাস কি প্রশ্ন আসতে পারে। তাহলে অ্যাপোকার্পাস কি? যখন গর্ভপত্রগুলি মুক্তভাবে অবস্থান করে তখন তাকে অ্যাপোকার্পাস বলে। যেমন চাপা ফুল, গর্ভপত্রগুলি যখন পরস্পর সংলগ্ন থাকে তখন তাকে সিনকার্পাস বলে। তাহলে সিনকার্পাস কি? সিনকার্পাস হলো যখন গর্ভপত্রগুলি যুক্ত অবস্থায় থাকে। এই যে দেখতে পাচ্ছ যুক্ত অবস্থায় আছে, এগুলো হলো সিনকার্পাস। উদাহরণ জবা। অথবা 2 নম্বরের একটা পার্থক্য আসতে পারে, অ্যাপোকার্পাস গর্ভকেশর আর সিনকার্পাস গর্ভকেশরের পার্থক্য কি? আমরা পার্থক্যের দিকে না তাকিয়ে এই দুটো ছবি দেখে কি বলতে পারবো যে অ্যাপোকার্পাস আর সিনকার্পাসের পার্থক্য কি? একবার চেষ্টা করবে সবাই। মুক্ত গর্ভপত্রী মানে গর্ভপত্রগুলো মুক্ত অবস্থায় থাকে, আর যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস হলো এরা যুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এটা একটা পার্থক্য গেল। অ্যাপোকার্পাসটা হচ্ছে আদিম প্রকৃতির। ঠিক আছে, এটা আদিম প্রকৃতির, এটা জানার বিষয় না, এটা একটু পড়ে নিতে হবে। আর সিনকার্পাসগুলো হচ্ছে আধুনিক বা অ্যাডভান্স প্রকৃতির, মানে ওদের মধ্যে অনেক ফাংশনস রয়েছে। আর অ্যাপোকার্পাসের মধ্যে ফাংশনগুলো হয়তো সিনকার্পাসের থেকে একটু কম আছে। অ্যাপোকার্পাসে কি হয়, ডিম্বাশয় বা ইউনিলোকিউলাস যেটা আছে, ডিম্বাশয় ইউনিলোকিউলাস হয়, মানে এক ডিম্বক বিশিষ্ট হয়। ইউনিলোকিউলাস মানে হচ্ছে এক ডিম্বক বিশিষ্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ইউনিলোকিউপাস কি? ইউনিলোকিউপাস হলো এক ডিম্বক বিশিষ্ট ডিম্বাশয়। ঠিক আছে, এক ডিম্বক বিশিষ্ট ডিম্বাশয়কে বলা হয় ইউনিলোকিউপাস। আর মাল্টিলোকিউলাস হচ্ছে মানে বহু ডিম্বক বিশিষ্ট। ঠিক আছে, বহু ডিম্বক বিশিষ্ট হলে মাল্টিলোকিউলাস হবে। এই দুটো শর্ট কোশ্চেন হতে পারে। অ্যাপোকার্পাস যেহেতু একটি ডিম্বক বিশিষ্ট, তাহলে অমরা কতগুলো থাকবে? অমরাও থাকবে একটি। আর সিনকার্পাস যেহেতু অনেকগুলো ডিম্বাশয় বিশিষ্ট, বহু ডিম্বক বিশিষ্ট, তাই এদের অমরাও থাকে একাধিক। ঠিক আছে, যদি কারোর একটা অমরা থাকে তার মানে তার ডিম্বকও একটি, ডিম্বাশয়ও একটি। যদি কারোর একাধিক অমরা থাকে তাহলে তার ডিম্বাশয়ও অনেকগুলো এবং ডিম্বকও অনেকগুলো হবে। অ্যাপোকার্পাসের ক্ষেত্রে একটা ডিম্বক একটা অমরা, কিন্তু ফল হয় গুচ্ছাকার। আর সিনকার্পাসের ক্ষেত্রে ফল হয় সরল প্রকৃতির। ঠিক আছে, গর্ভকেশরের অংশগুলো কি কি? গর্ভকেশরের অংশগুলো হলো স্ত্রী স্তবকের মুক্ত এককে গর্ভকেশর বলে। স্ত্রী স্তবকের মুক্ত এককে গর্ভকেশর বলে। এটা আর কিছু বলার নেই। গর্ভকেশরের 3টি অংশ, গর্ভমুন্ডু, গর্ভদণ্ড আর গর্ভাশয়। ছবিটা একবার দেখি। এই যে গর্ভমুন্ডু, 5টা ভাগ রয়েছে এখানে। গর্ভমুন্ডু 5টা না, 6টা ভাগ আছে। আর এই লম্বা মতো যে দণ্ডটা আছে এটা হচ্ছে গর্ভদণ্ড। আর এই ডিমের মতো যে গোল অংশটা এটা হলো ডিম্বাশয়। আর নিচের স্ফীত অংশটা হচ্ছে পুষ্পাক্ষ। ঠিক আছে, গর্ভমুন্ডু গর্ভকেশরের ডিস্কের মতো মুক্ত প্রান্তকে গর্ভমুন্ডু বলে। আমরা দেখলাম গর্ভমুন্ডু কোনটা। গর্ভমুন্ডু সাধারণত আঠালো হয়। কেন হয়? যাতে পরাগ রেণুগুলি সহজেই আটকে যেতে পারে। গর্ভদণ্ডের কাজ কি? এটি গর্ভমুন্ডু ও ডিম্বাশয়ের মাঝখানে সরু বৃন্ত সদৃশ্য হয়। এটার কাজ একটাই, ওই যে পরাগ রেণুগুলো গর্ভমুন্ডুতে আটকে যায়, সেগুলো ওই গর্ভদণ্ডের মধ্যে দিয়ে ডিম্বাশয়ে যেতে সাহায্য করে। গর্ভাশয় কি করে? এটি গর্ভকেশরের মূল দেশের স্ফীত অংশ, যা পুষ্পাক্ষের সঙ্গে সংলগ্ন থাকে, মানে ডিম্বাশয়। ডিম্বাশয়টা তো পুষ্পাক্ষের সঙ্গে আটকে থাকে। ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বকটা উৎপন্ন করা এবং ডিম্বকের সাহায্যে এবং পরাগরেণুর সাহায্যে নিষেক সম্পন্ন করা। তাহলে এবার স্ত্রী স্তবক বা গর্ভকেশরের কাজগুলো দেখি।
গর্ভকেশর গর্ভমুণ্ডু পুংকেশরের পরাগধানী কর্তৃক উৎপন্ন পরাগ রেণু গ্রহণ করে জননে সাহায্য করে। যেটা বললাম যে গর্ভকেশরের যে গর্ভমুণ্ডু থাকে সেখান থেকে পরাগ রেণুগুলো নিয়ে, পরাগধানী থেকে যে পরাগ রেণুগুলো পড়ে সেখান থেকে পরাগ রেণুগুলো নিয়ে ডিম্বকের মধ্যে নিষেক ঘটায়, অর্থাৎ জননে সাহায্য করে। গর্ভমুণ্ডু পরাগগ্রাহক অঙ্গরূপে কাজ করে। তারপরে বলছে গর্ভকেশরের গর্ভপত্র অন্তর্গত ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকটি সৃষ্টি হয়। গর্ভকেশরের গর্ভপত্র অন্তর্গত যে ডিম্বাশয় রয়েছে, মানে গর্ভপত্রগুলো তো ডিম্বাশয়কে আবৃত করে রাখে, সেই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকের সৃষ্টি হয়, যার মধ্যস্থ ভ্রূণস্থলীর মধ্যে স্ত্রী গ্যামেটের উৎপন্ন হয়। মানে এই যে গর্ভপত্রগুলো আছে এর মধ্যে ডিম্বাশয়টা থাকে, সেই ডিম্বাশয়ের মধ্যে ভ্রূণস্থলী থাকে যার মধ্যে স্ত্রী গ্যামেটের উৎপন্ন হয়। স্ত্রী স্তবক মধ্যস্থ ডিম্বাশয় এবং ডিম্বক ফল ও বীজ গঠনে সাহায্য করে। এই স্ত্রী স্তবকের মধ্যে যে ডিম্বাশয় থাকে তার মধ্যে ডিম্বক থাকে। ডিম্বকটা কি হয়, এই পরাগ রেণুটা এসে একে নিষিক্ত করে, নিষিক্ত করার পরে ওখানে ভ্রূণস্থলী থাকে, ডিম্বকটা ভ্রূণস্থলী থেকে কি হয়, ফল আর বীজ গঠনে সাহায্য করে। আজকের ক্লাস এই পর্যন্তই। এটা 5 নম্বরের একটি প্রশ্ন আসতে পারে এইচএস এর ক্ষেত্রে, কিন্তু এখান থেকে আরো পুরো টোটাল একটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে একটি আদর্শ ফুলের গঠন কি এবং চিত্র সহযোগে দেখাও। আমরা ডিটেলসে কিছু বলবো না, আমরা ছোট ছোট যে টপিকগুলো হবে, যেমন পুষ্পবৃন্ত একটা পয়েন্ট করলাম, পুষ্পাক্ষ একটা পয়েন্ট করলাম, পুষ্পস্তবক একটা পয়েন্ট করলাম, তারপরে পুষ্পস্তবককে দুটো ভাগে ভাগ করলাম, সাহায্যকারী স্তবক আর জনন স্তবক। সাহায্যকারী স্তবকের মধ্যে বৃতি দলমণ্ডলের নাম লিখে দিলাম, আর জনন স্তবকের মধ্যে পুংকেশর আর গর্ভকেশরের নাম লিখে দিলাম। তার মধ্যে ছোট ছোট ডিটেলসে জাস্ট লিখে দেব, যেটা মাথায় আসবে। বৃতি বলতে কি বুঝি আমরা? বৃতি বলতে আমরা বুঝি এটা ফুলের প্রথম স্তবক, এটা ফুলের বিভিন্ন অংশগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এই জাস্ট এইটুকু লিখলেই পয়েন্টগুলো দিয়ে তাহলেই নাম্বার দিয়ে দেবে। মুখস্থ করার কিচ্ছু নেই, ছবিগুলো দেখে মনে রাখলেই হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে কম সময়ের মধ্যে তোমাদের বন্ধু বান্ধবীরা সবকিছু জানতে পারে। ধন্যবাদ।